দর্শক, অংশুমালীর আয়োজনে আপনাদের স্বাগত। আজকে অংশুমালী আয়োজিত লাইভ ক্ষণকালে অতিথি রয়েছেন কবি ও অনুবাদক নন্দিনী সেনগুপ্তা। নন্দিনী সেনগুপ্তা, স্বাগত আপনাকে ক্ষণকালে। নমস্কার। ক্ষণকাল এবং অংশুমালীকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি অনেক কিছু আমি শিখতে পারবো এই লাইভ অনুষ্ঠানের মধ্য থেকে। ধন্যবাদ নন্দিনী সেনগুপ্তা। শুরুর আগে নন্দিনী সেনগুপ্তা সম্পর্কে একটু বলে নিই। উনি কবিতা লিখছেন, সাথে অনুবাদ করছেন ইংরেজি এবং জার্মান ভাষা থেকে, এবং উনি মধ্যপ্রাচ্যের সিরিয়ার একজন কবির কবিতা অনুবাদ করেছেন। এবং ব্যক্তি জীবনে তিনি ভূতাত্ত্বিক গবেষণার সাথে জড়িত, দীর্ঘদিন ভূতাত্ত্বিক গবেষণা করেছেন তিনি। এখন অবশ্য তার গবেষণার বিষয়টি শেষ হয়েছে, এখন আপাতত কবিতা লিখছেন, সাহিত্যের সাথে আছেন নন্দিনী সেনগুপ্তা। তো নন্দিনী সেনগুপ্তা, আমরা কথায় চলে যাই, আলাপচারিতায় চলে যাই। প্রথমেই যে প্রথাগত প্রশ্নটা করে সবখানে, এটা মানে একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে যে আপনি কেন সাহিত্যে এলেন, এই ধরনের একটা প্রশ্ন। তো সেই ধারাতেই শুরু করতে চাচ্ছি, আমরা কেন এলেন সেই ব্যাপারটা জেনে। নন্দিনী সেনগুপ্তা। আসলে বাঙালিদের যেটা হয় যে ছোটবেলা থেকেই কোনো না কোনো ভাবে সাহিত্য, বিশেষত কবিতার সঙ্গে হয়তো একটা যাপন জড়িয়ে যায় অঙ্গাঙ্গী ভাবে। মানে আমার ক্ষেত্রে এরকমই কিছু একটা হয়েছিল ছোটবেলায়। আমি খুব অন্তর্মুখী মানে একজন শিশু ছিলাম। এখনো যে খুব বহির্মুখী তা না, আমি একটু অন্তর্মুখী। তা আমি কথা খুব দেরিতে বলেছিলাম, এবং আমার মা শিশুকালে খুব ভয় পেয়ে গেছিলেন যে এই বাচ্চা আদৌ কথা বলবে কি বলবে না। মা সেই জন্য সমানে আমার কানের কাছে কবিতা বলে যেতেন। নির্ঝরের স্বপ্নভঙ্গ মা সঞ্চয়িতা দেখে দেখে আমার সামনে বলে যেতেন। সুতরাং আমার এখনো বোধহয় আমি নির্ঝরের স্বপ্নভঙ্গ সেই মায়ের, সে আমার এখনো কানে বাজে যে কবিতা। তো আমার প্রথম কথা বলাই কিন্তু ওই মায়ের মুখ থেকে শুনে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা। সুতরাং এটা তো বাঙালির যাপনের অন্যতম অঙ্গ হয়ে যায়, সাহিত্য মধ্যে থাকা, সাহিত্যের পরিবেশের মধ্যে থাকা। তো সেইভাবেই হয়তো মানে পড়া এবং একটা পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠা। আর কবিতা, বাঙালিরা তো বয়স সন্ধি মানেই কবিতা লিখতে শুরু করে। তো আমারও সেরকমই, মানে ক্লাস 8-9-এ লিখতাম, কলেজের ম্যাগাজিন এসবে লিখতাম, মাঝে অনেকদিন হয়নি। তো এখন আবার বলা চলে যে কন্যাকে স্কুলের গণ্ডি পার করে কলেজে পৌঁছে দিয়ে তারপরে আবার লেখালেখি শুরু করলো। তো এই জায়গায় প্রশ্ন করি একটা, আপনার কথার ধারাতেই, বাঙালি বা বাংলাদেশি বাংলা ভাষী যারা আছেন তারা পারিবারিকভাবেই সাহিত্য চর্চাটা শুরু করেন, এই কথাটা আছে। অনেকে বলেন, যারা বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলো যারা আছেন তাদের অনেকে বলেন যে এই যারা খুব বেশি অবসরে থাকেন, অলস সময় কাটান, তারাই নাকি সাহিত্য চর্চা করেন। তো আমাদের এই যে সবার সাহিত্য চর্চা করার সাথে এমন মানে কথার কি কোনো সংযোগ আছে কিনা, বা এটা যৌক্তিক কিনা? নন্দিনী সেনগুপ্ত। একটু আমার শুনতে সমস্যা হচ্ছে, আরেকবার কি আপনি পুনরাবৃত্তি করবেন যেটা বললেন? আমি শুনতে পেলাম না প্রশ্নটা। প্রশ্নটা হলো যে অনেকে বলেন যে মানুষ অবসরে থাকলেই নাকি সাহিত্য চর্চা করার সুযোগটা পেয়ে যায়। তো উন্নত বিশ্বে যারা আছেন তারা তো জীবনের সাথে, হ্যাঁ, উন্নত বিশ্বে যারা হয়তো অবসর হয়তো ঠিক সেভাবে নয়। আমার যেটা মনে হয় যে মানুষের, আমাদের জীবন তো খুব সরল নয়। আমাদের তৃতীয় বিশ্বে জীবনে যাপনের মধ্যে অনেক জটিলতা থাকে। এবারে সেই জটিলতার মধ্য দিয়ে, যাপনের মধ্য দিয়ে অনেক যা হয় যে একটা স্ট্রেস তৈরি হয়। আমাদের মেয়েদের জীবনে এরকম নানা রকম জটিলতা থাকে, একটা বয়সের পরে সেগুলো হয়তো বাড়তে থাকে। যত বয়স বাড়ে তত জটিলতা বাড়ে, মানে বোঝা বেড়ে যাওয়ার মতো। তখন সেই বোঝা নামিয়ে রাখার জন্য লেখালেখিটা কিন্তু অনেক সময় আমাদের ক্ষেত্রে একটা ওষুধের মতো কাজ করে। যেন লিখে আমি একটু শান্তি পেলাম, আমার মনের যে ভার সেটা একটু লাঘব হলো, এরকম মনে হয়। তো এইভাবে হয়তো লেখালেখিটা আসে। এটার সঙ্গে কিন্তু সেভাবে অবসর যাপনের যে সরাসরি একটা সম্পর্ক আছে তা নয়, বরঞ্চ অবসর নেই, তার মধ্যেও ভীষণ মানে প্রচুর কাজের মধ্যেও আমরা কোনোভাবে একটা সময় বার করে নিই, কারণ এটা ভালো লাগা। একটা আমার মনের মধ্যে যে চাপ তৈরি হচ্ছে, একটা স্ট্রেস তৈরি হচ্ছে, সেটার থেকে আমি মুক্তি পেলাম লেখার মধ্য দিয়ে।
কাজেই সেভাবে অবসরে হয়তো অনেকে লেখেন, কিন্তু আমার ক্ষেত্রে বা আমি জানি এরকম কথা আরো অনেক আমার বয়সী মেয়েদের সঙ্গে যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও কিন্তু এভাবেই ভাবে যে মনের যে ভেতরে যে ভার সেটাকে লাঘব করা জন্য লেখালেখি একটা ঔষধির কাজ করে আমাদের ক্ষেত্রে। এই যে তৃতীয় বিশ্বের আপনার জীবনযাত্রায় স্ট্রেসের কথাটা উঠে এলো, যে যেটা দুশ্চিন্তার সাথে আমরা যুক্ত হয়ে যাই, আমাদের চিন্তার জায়গায় আমাদের ক্ষেত্রে দুশ্চিন্তাটাই যুক্ত হয় বেশি। সেই ক্ষেত্রে স্ট্রেসের যে কথাটা এলো, যারা স্ট্রেসের সাথে থাকে, যারা জীবন যাপনের জন্য কষ্টে থাকে, তাদের ক্ষেত্রে আসলে সাহিত্য রচনা করা সম্ভব কিনা, সাহিত্য রচনার ক্ষেত্রে একটা মানে নিরবিচ্ছিন্ন মনোযোগটা দরকার পড়ে, আর এই স্ট্রেস নিয়ে সেই মনোযোগ ধরে রাখা সম্ভব কিনা, নন্দিনী সেনগুপ্ত? হ্যাঁ, যে কারণে স্ট্রেস, সেটা তো সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়। যে অনেকে বলেন যে কি কবিতা লিখলে তো বোঝা গেল না, এত জটিল। হ্যাঁ, এবার জীবন ধারণটা জটিল বলেই সেই কবিতার মধ্যে সেই জটিলতাটা প্রতিফলিত হয়। তো সেভাবেই ব্যাপারটা আসে আর কি। হয়তো অনেক জটিলতা, যাপনের জটিলতা এগুলো চলে আসে লেখার মধ্যে, লেখাটাও সেরকমই হয় কিন্তু। যেমন আমি যে অনুবাদের ব্যাপারটা যেমন আমি বলছিলাম, যে পড়তে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে একটা দেশ সেখানে যুদ্ধ হচ্ছে, সেখানে কি কবিতা লেখা হতে পারে? এইটা ভাবতে গিয়ে কিন্তু আমি সিরিয়ার ছিলাম। তো এভাবেই আর কি, মানে যেরকম জীবন যাপন, যেরকম জীবন যাত্রা সাহিত্যে, সেভাবেই সেটারই প্রতিফলন ঘটবে। তো প্রথম প্রশ্নের দিকেই চলে আসি, ওই ধারাটাতে চলে আসি। সাহিত্য চর্চার মধ্যে অন্যান্য জায়গাগুলো আছে, গল্প আছে, প্রবন্ধ আছে, এর বাইরে গিয়ে কবিতায় কেন? কবিতা যেটা হতে পারে যে প্রবন্ধ আমি লিখি, প্রবন্ধ লিখি না এমন নয়। কবিতা আমি মৌলিক কবিতা সেটা তো সেই ছোটবেলা থেকে লিখতাম, যে জীবনানন্দ তো সে একটা ভূত চাপিয়ে দেন বাঙালিদের কাঁধে, তো সেই ভূতটা নামে না সহজে আর কি। তো কবিতায় থাকাটা অনেকটা সেই একটা নেশাগ্রস্ত একটা ঘোরের মধ্যে থাকা। হতে পারে যে হয়তো এই জটিল জীবনযাত্রা আমাদের যেটা, সেটার থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম ঘোরের মধ্যে থাকা, কবিতায় থাকা, ব্যাপারটা অনেকটা তো তাই। সেই জন্যই হয়তো মানে কবিতা আমাদের এই বাস্তবের মাটি থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, সেই ভাবনাটার থেকেই হয়তো কবিতাকে আঁকড়ে ধরা, আশ্রয় করা। কিন্তু অনেকে বলেন যে কবিতা লিখতে সময় কম লাগে, যাদের ধৈর্য কম বা সাহিত্য চর্চার ক্ষেত্রে না না, মনোযোগ আমি কম, আমি এটা তারাই এটা আমি তারাই এটা কবিতা আমি লিখেন। না না না, একদম না, একদম না। আমার কবিতা লিখতে আমার মানে গদ্যের থেকে অনেক বেশি সময় লাগে। আমি লিখে ফেলে রেখে দিই কবিতা, নির্মম ভাবে কাটি, পংক্তি কেটে দিই পছন্দ না হলে। হঠাৎ মনে হয় যে বড্ড বেশি জটিল হয়ে যাচ্ছে, সেটাকে আমি আরো সরল ভাবে পৌঁছতে চাই। কবিতায় সরলতা আনা সহজ নয়, খুব সহজ নয়, কিন্তু কবিতার নির্মাণে কিন্তু সময় লাগে। কিছু কবিতা থাকে যেটা একটা ঘোরের মধ্য থেকে উঠে আসে, কিন্তু কিছু কিছু কবিতা আমি দেখেছি প্রচুর সময় দিতে হয়। কবিতা মোটেই খুব সহজে লেখা হয়ে গেল, সময় কম লাগলো না, তা নয়, কিন্তু একেবারেই নয়। কারণ আমি গদ্যও লিখি, প্রবন্ধ মোটামুটি লিখি। যেহেতু আমি গবেষণায় ছিলাম, আমাকে অন্য ভাষাতে লিখতে হতো, ইংরেজিতে লিখতাম, এবং বাংলাতেও আমি মাঝে মাঝে আমার বিষয়ের প্রবন্ধ লিখি। তো যেটা হয় তখন, যেটা হয় যে আমি যে তথ্য আমার সামনে রয়েছে সেটাকে আমার লিপিবদ্ধ করা, সেটাকে একটা মানে কেটে ছিঁড়ে সেটাকে লেখা। কিন্তু কবিতা তা নয়, কবিতা বারে বারে, কবিতায় আমি নিজেই ভেঙে চুরে যাচ্ছি, আমি কোনো ছন্দকে মানে তথ্যকে ভাঙছি বা কাটছি ছিঁড়ছি এমন নয়, আমার নিজেকে কাটাছেঁড়া করা চলছে একটা কবিতার মধ্য দিয়ে। সুতরাং কবিতা তো এত সহজ নয়, কবিতার সময় লাগে, অনেক সময় লাগে রবীন্দ্রনাথের আমার কথা মতে অন্তত। রবীন্দ্রনাথের কথা চলে আসে, সহজ কথা বলতে আমায় কহজে। সহজ আসলে সব মনে হলেও সহজ, কিন্তু আসলে লিটারেচারে, সাহিত্যে কবিতাটাই সবচেয়ে কঠিন। কিন্তু আমরা দেখি যে আমাদের বাংলা ভাষীদের যারা আছেন তাদের মধ্যে সহজেই কবিতার দিকেই ঝোঁক বেশি থাকে তাদের। কিন্তু লিটারেচারে কবিতার একটা কবিতার শরীর
গড়তে হয়, এটা একটা বিধিবদ্ধ নিয়মের ভেতর কবিতার শরীর গড়তে হয়। এটা খুবই কঠিন কাজ সাহিত্যের, এই কবিতার নির্মাণ খুবই কঠিন একটা কাজ। অথচ সাহিত্যের ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলা ভাষীদের মধ্যে যারা আছেন তারা সহজেই কবিতার দিকে ঝুঁকে যান। এইটা কেন, নন্দিনী সেনগুপ্ত? আমি শুনতে পাচ্ছি না কাকুন ভাই, আপনার প্রশ্ন হ্যাঁ, কি আমি দয়া আবার করে করছি। আরেকবার একটু আমি বলবেন? হ্যাঁ, আমি আবার করছি। আপনি লিটারেচারে কবিতার রবীন্দ্রনাথ লিটারেচারে কবিতা সবচেয়ে কঠিন জিনিস। কবিতার শরীরটাকে নির্মাণ করতে হয় একটা বিধিবদ্ধ নিয়মের ভেতর। তো আমাদের দেশ, আমাদের বাংলা ভাষীদের ভেতর দেখা যায় যারা কবিতার দিকেই বেশি আগ্রহী। এই যে সাহিত্যের কঠিন একটা শাখার দিকে আগ্রহ মানুষের, এটা কেন? আওয়াজটা খুব খুব সমস্যা করছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আওয়াজটা কেন এত সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। একেবারেই কিছু আসছে না, আমি শুনতে পাচ্ছি না কাকুন ভাই, একদম কিছু শুনতে পাচ্ছি না আপনার আওয়াজটা। এখন কি শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা আচ্ছা, যাচ্ছে। একটা সমস্যা হচ্ছে, প্রশ্নটা, একটা প্রতিধ্বনি আসছে বারবার। প্রতিধ্বনি আসছে আপনার ডিভাইস। উনার খুব সম্ভবত নেটের সংযোগে সমস্যা হচ্ছে এবং তিনি একটু শুনতে সমস্যা হচ্ছে তার। আমরা আবার ফিরে আসবো। আমরা কথা বলছিলাম নন্দিনী সেনগুপ্তর সাথে। কথা হচ্ছিল যে বাংলা ভাষী আমরা যারা লিখি কবিতা, লিটারেচার সাহিত্যে কবিতার নির্মাণ সবচেয়ে কঠিন কাজ। কবিতা একটা বিধিবদ্ধ নিয়মে কবিতার শরীর গঠন করতে হয়, কবিতাকে নির্মাণ করতে হয় নিয়মের ভেতর থেকে। সেই ক্ষেত্রে কবিতার নির্মাণ, সাহিত্যের ক্ষেত্রে কবিতার নির্মাণটা সবচেয়ে কঠিন কাজ। অথচ বাংলা ভাষীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সব দেওয়া প্রথমেই কবিতার দিকে ঝুঁকে পড়েন। এই যে যে ঝুঁকে পড়াটা, সেই কথাটাই আলাপ করতে চাচ্ছিলাম নন্দিনী সেনগুপ্তর সাথে। তিনিও কবিতার দিকে ঝুঁকেছেন, কেন ঝুঁকেছেন এই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, কিন্তু ওনার সংযোগটা কেটে গেছে। হ্যাঁ, উনি ফিরছেন আবার, ফিরছেন আবার। দেখি আমরা তার সাথে কথা বলি। আবার ফিরেছেন নন্দিনী সেনগুপ্ত। এখন কি নন্দিনী সেনগুপ্ত আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন নন্দিনী সেনগুপ্ত? খুব আওয়াজটা ভেঙে ভেঙে আসছে কাকুন ভাই, আপনার আওয়াজ আমি পুরোটা শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসছে আপনার মাঝে মাঝে। প্রথমে যেমন পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আপনার নেট বোধহয় সমস্যা করছেন নন্দিনী সেনগুপ্ত। আমাদের এদিক থেকে কোনো সমস্যা নেই, আপনার নেটটা খুব সম্ভবত সমস্যা করছে। এখনো কি শোনা যাচ্ছে না? আমি কিন্তু এখান থেকে আমাদের মানে আচ্ছা, আমার প্রশ্নটা ছিল কিছু যে সংযোগের সমস্যা হচ্ছে, যান্ত্রিক আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা নন্দিনী সেনগুপ্ত? এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনুন। কবিতা সাহিত্যের সবচেয়ে কঠিন জায়গা। কবিতার নির্মাণ করতে হয় একটা বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, শরীর গঠন করতে হয় একটা ব্যাকরণ ভিত্তিক উপায়। তো এই জায়গাটায় কবিতা যেহেতু লিটারেচার, দর্শক নন্দিনী সেনগুপ্ত আবার কেটে গেছেন, ওনার সংযোগটা সমস্যা করছেন। উনি আবার ফিরলে হয়তো কথা হবে। তো এই মুহূর্তে আমাদের সাথে কারা কারা আছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। আমাদের অংশুমালির প্রতিদিনের দর্শক হিসাবে প্রতিদিন দেখছেন, যিনি আমাদের প্রোগ্রাম শুনছেন, আমাদের দেখছেন এবং শুনছেন আমাদের কথা, সেই মাহবুবুল আলম আছেন আমাদের সাথে, জানাচ্ছেন শুভেচ্ছা ও অভিনন্দন। মনিরা মনি আছেন আমাদের সাথে, আছেন আত্রেয়ী মুখোপাধ্যায়, বলছেন খুব ভালো লাগলো কথাগুলো, মনের কথা। আমরা এই ব্যাপারে কথা বলবো ফিরে আসলে। নন্দিনী সেনগুপ্ত আছেন, স্নিগ্ধা বাউল, ভালো লাগছে দাদা। স্নিগ্ধা, শুভেচ্ছা আপনাকে, আপনি ভালো আছেন নিশ্চয়ই। মেহেদি হাসান সোহেল আছেন আমাদের সাথে, বলছেন দারুণ কথা বললেন। আছেন সমীর মন্ডল, ভালো প্রশ্ন।
তো সমীর মণ্ডল, আমরা প্রশ্নটার উত্তর পাচ্ছি না, কারণ সংযোগটা ওনার কেটে গেছেন, এখনো ফিরতে পারছেন না তিনি। জানি না তার সংযোগের কি অবস্থা, হয়তো অন্য সংযোগের বেশি সমস্যা হচ্ছে, সেই জন্য ফিরতে পারছেন না উনি। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি কতক্ষণে ফিরেন তিনি। নলিনী সেনগুপ্ত ওনার অনুবাদের জায়গাটা, ওনার অনুবাদ করছেন ইংরেজি সাহিত্য থেকে, জার্মান সাহিত্য থেকে ওনার অনুবাদ আছে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমাদের কাছে খুব, বিশেষ করে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, যে মধ্যপ্রাচ্যের কবিদের কবিতা সাধারণত ভারতে যারা বাংলার চর্চা করেন, বাংলা সাহিত্যের চর্চা করেন, তারা মধ্যপ্রাচ্যের কবিদের কবিতা সহজে অনুবাদ করতে চান না, বা সেই সাহিত্যের সাথে তাদের পরিচয়টাও খুব বেশি আছে এমন কোনো খুব বেশি উদাহরণ নেই আমাদের সামনে। সেক্ষেত্রে নন্দিনী সেনগুপ্ত সিরিয়ার একজন কবি, মারাম আল মাসরির কবিতা অনুবাদ করেছেন। তার সেই অনুবাদের গ্রন্থ আছে তার কাছে, যে ফিরে আসলে হয়তো কথা হবে তার সাথে। জানি না ওনার কি অবস্থা, ফিরতে দেরি হচ্ছে ওনার, একবার কেটে গিয়েছিলেন, আবার ফিরতে দেরি হচ্ছে। উনি আবার ফিরছেন আমাদের মাঝে, যোগাযোগের চেষ্টা করছেন, দেখি যদি ফিরে আসেন তাহলে আবার কথা। হ্যাঁ, ফিরেছেন নন্দিনী সেনগুপ্ত, আমরা কথা বলছি তার সাথে। নন্দিনী সেনগুপ্ত, আমি অত্যন্ত দুঃখিত, কিছু একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে বারবার, অত্যন্ত দুঃখিত আমি। ঠিক আছে, এটা হয়, আপনার খুব সম্ভবত ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে। তো যে কথাটা বলেছিলাম, প্রশ্নটা আপনি কি শুনতে পেয়েছেন কিনা জানি না, যে আমরা কেন কবিতা লিখছি। হ্যাঁ, কবিতার নির্মাণের সম্পর্কে আপনি কিছু বলতে চাইছিলেন, হ্যাঁ, কবিতার নির্মাণ নিয়ে আপনি কোনো একটা প্রশ্ন করেছিলেন, পুরোটা শুনতে পাইনি। আচ্ছা, আমি আবার কবিতার নির্মাণ মানে আপনি কি বলতে চাইছেন, যে কবিতার নির্মাণ কেন গুরুত্বপূর্ণ, মানে না, কেন সময়টা লাগা দরকার, কেন সময় দেওয়া দরকার, এরকম কি আপনি কিছু বলতে চাইছেন? না, নন্দিনী সেনগুপ্ত, আমার কথাটা আপনি শুনে নিন। আমরা বলছি যে কবিতার নির্মাণ সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে কঠিন ব্যাপার, কবিতার নির্মাণটা। কিন্তু আমাদের বাংলা ভাষীদের মধ্যে দেখা যাচ্ছে কবিতার প্রতি আগ্রহ বেশি। কেন সহজ অংশগুলো রেখে সাহিত্যের কবিতার দিকে ঝুঁকে পড়ছে মানুষ, সেই ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম নন্দিনী সেনগুপ্ত। আবার কেটে গিয়েছেন তার সংযোগটা। দর্শক, আপনারা বুঝতে পাচ্ছেন যে তার ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে। আমরা অবশ্য বলি যে ভারতের ইন্টারনেট সংযোগ খুব ভালো, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পেয়েছি যে সমস্যা হয়। তো সব কথাই যে সত্য হবে, শোনা কথা, সেটাও ঠিক নয়। তো সেই ক্ষেত্রে দেখে ফিরার চেষ্টা করছেন নন্দিনী সেনগুপ্ত, ফিরতে পারেন কিনা। ফিরলে আবার কথা বলবো আমরা। উনি চেষ্টা করছেন, আমরা ওনাকে দেখতে পাচ্ছি, তার চেষ্টা। ওনার ক্যামেরা অন হয়নি, আমরা তাকে ওইভাবে পাচ্ছি না এখনো। ওনার ক্যামেরা এখনো বন্ধ আছে, ফিরেছেন, তাদের যোগাযোগে ফিরেছেন, কিন্তু ক্যামেরা বন্ধ আছে। না, ক্যামেরা অন আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাকে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, এখন পাচ্ছি আপনাকে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছিলেন? আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছিলেন? নন্দিনী সেনগুপ্ত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নন্দিনী সেনগুপ্ত, আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? শোনা যাচ্ছে না কিন্তু দাদা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, এবং আমি আমার অডিও ঠিক পাচ্ছি নন্দিনী সেনগুপ্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা আমি একেবারে ভালো শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কেন শুনতে পাচ্ছেন না বুঝতে পারছি না। আপনার ডিভাইসটা একটু দেখবেন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি তো ভূতাত্ত্বিক গবেষণায় ছিলেন দীর্ঘদিন।
আপনি তো ভূতাত্ত্বিক গবেষণায় ছিলেন দীর্ঘদিন, ঠিক। কিন্তু এই ভূতাত্ত্বিক গবেষণার সাথে আসলে কবিতার সম্পর্ক আছে কিনা? আপনার তো আহ, এই যে বইয়ের নাম অরণ্য মেঘবন্ধুর দল, এটার সাথে আপনার ভূতাত্ত্বিক গবেষণার একটা যোগাযোগ থাকার কথা। যেহেতু ভূতত্ত্ব নিয়েই করছেন, যোগাযোগ হ্যাঁ, রয়েছে অবশ্যই কিনা? আছে। আমাদের যেটা হয় যে ভূতাত্ত্বিক গবেষণার জন্য মানে প্রচুর ঘুরতে হয়। তো ফিল্ডের কাজে আর কি, ফিল্ডের কাজে প্রচুর ঘুরতে হয়। তো জঙ্গল, পাহাড় এসব প্রচুর ঘোরা হয়েছে আমার। তো সেই ঘুরতে গিয়েই হয়তো প্রকৃতির কাছাকাছি গিয়ে হ্যাঁ, একটু কবিত্ব ভাব যার মনে একটু একটু রয়েছে সেটা তো জাগেই। তো হঠাৎ পাথরের ভেতরকার সংকেত দেখতে দেখতে মনে হয় যে আরে এই জায়গাটা বেশ সুন্দর। তো তো প্রকৃতি হয়তো টেনে নেয় কবিত্বের পথে। তো আমাদের ভূতাত্ত্বিক গবেষণা যারা করেন এরকম আমাদের এখানে কিন্তু প্রচুর কবি রয়েছেন, অনেকেই ভূতাত্ত্বিক রয়েছেন যারা একটু অবসরে কবিতা টবিতা লেখেন, এরকম আছেন। সুতরাং ভূতাত্ত্বিক গবেষণার সঙ্গে কবিতার কোনো বিরোধ নেই, বরং একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে অনেক ক্ষেত্রেই, এটা দেখা গেছে। কারণ প্রকৃতির কাছে থাকা তো, কাজেই প্রকৃতির তো একটা বেশ একটা মোহময় জাদু পরিত ব্যাপার থাকেই, প্রকৃতি বিস্তার করে মানুষের ওপরে প্রকৃতির কাছে যখন মানুষ থাকে, সেটাই। সেজন্যই কি আপনার বইয়ের নাম অরণ্য মেঘবন্ধুর দল? হ্যাঁ, সেটা হতেই পারে, সেটাই কারণ। কারণ আমি তো সে সময়টা দীর্ঘদিন ধরে গবেষণার মধ্যে ছিলাম। বারে বারে যাচ্ছিলাম, মানে অরণ্যের কাছে ফিরে যাচ্ছিলাম, পাহাড়ের কাছে ফিরে যাচ্ছিলাম, পাথরের কাছে ফিরে যাচ্ছিলাম বারবার। তো যাতায়াত এবং কবিতার এগুলোর সঙ্গে আছে, সম্পর্ক আছে। মানে বইটার মধ্যে এরকম অনেক কবিতা আছে যেটা হয়তো পুরোপুরি জঙ্গলে বসে লেখা, জঙ্গল আমাকে প্রথম লাইনটা দিয়েছে, এরকম অনেক লাইন রয়েছে যে অরণ্যের মধ্য থেকেই উঠে এসছে পংক্তি, এরকম লাইন রয়েছে সেই বইয়ের মধ্যে। যে একবার সেই ফিল্ডে গিয়ে ভীষণ খুব ধুলো লাগলো, সারা শরীরে ধুলো। তো ধুলি স্নান এরকম একটা কবিতা উঠে এলো যে অরণ্য আমাকে, অরণ্যের সুষুপ্তি আমাকে একটা ধুলি স্নান দিয়েছে। তো এরকম উঠে এসেছিল। হয়, এটা হয় আমাদের, এটা হয়, এটা আসে। নন্দিনী সেনগুপ্ত, তাহলে সেখান থেকে আমরা অন্তত দুটো কবিতা শুনে নিই এখন। আচ্ছা, আমি তাহলে সেই নদীর কথা বলি একটু। আমার প্রায়ই একটি নদীর সঙ্গে দেখা হতো, সুবর্ণরেখা। সুবর্ণরেখাকে দেখে এই কবিতাটির কথা মনে হয়েছিল আমার, এই কবিতাটির মাথায় এসেছিল সুবর্ণরেখাকে দেখে। একটি নদীর ছায়া, সেই নদীটি নেই, অথবা আছে, বন্ধ হলো অভিমানের খেয়া। আমার তোমার ইচ্ছে হয়ে বাঁচে নদী, কিংবা একটি নদীর ছায়া। সেই নদীকে কে বেঁধেছে আজ এমন করে মরুবালির বাঁধে? ছলাচ্ছল স্রোতের কারুকাজ, তোমার আমার চোখে নদী কাঁদে। অনিচ্ছার পলির নানা স্তর ভেঙে কোথায় নেবে ইচ্ছে ঢেউ? নেই নদীতে কে আর বাঁধে ঘর, পরব স্নানে আর কি যাবে কেউ? নদীর নিচে সোনার কণা রাখা, খুঁজবো কোথা নদী, হারিয়ে গেছো। হাট বসলে আমায় কি আর দেখো, সোনার নদী ধুলে মূল্যে বেচো। সেই নদীটি নেই তো কোথাও আর, আমার কথা তোমায় পৌঁছে দিত। নদীর খাতে জমাট অন্ধকার, আলো কোথায় রেখেছ সঞ্চিত? কখন এসে বর্ষা ভাঙো বাঁধ, আবার নদী বহ ছলাচ্ছল। পৃথক জলের এ অভিসম্পাত, মুছব নদী অপেক্ষা সম্বল। দ্বিতীয় কবিতাটাই চলে যাই, তাহলে তৃতীয়টা শুনি। আচ্ছা, আচ্ছা, একটা বলছি, মেঘ, অরণ্য মেঘ বন্ধুর দল, যখন মেঘের কথা আসে, কোন পংক্তিতে ঠিক ফিরে আসবো তুমি জানো? কোথায় লাগাবো অনিমেষ সেই স্বর? গোধূলি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে তোমার আঙুলের মেঘে। ভালো থাকা বিকেল মুচকি হাসতে গিয়ে উথাল পাথাল হয়ে যায় একটা ঝড় চৌকাঠ পেরোনো মাত্র।
করি মধ্যমে চিরে যাওয়া আলো আঁধারি দুটো মেঘের মাঝে দাঁড়িয়ে থাকে, ফিরতে হবে একই সংবেদে, যামিনীর শেষ আস্থাইতে। কবে এমন কোনো কথা হয়েছিল? চরম মেরুতে রাগিনী পৌঁছে গেলে আমার ধমনী ফিরবার কথা ভুলে যায়। ধন্যবাদ নন্দিনী সেনগুপ্ত। একটু অনুবাদের কথায় চলে আসি। হ্যাঁ, নিজে লিখছেন, হঠাৎ করে অনুবাদে আসা কেন? অনুবাদে আসাটা প্রধানত যেটা হলো যে আমি জার্মান ভাষা শিখেছিলাম জার্মানিতে থাকাকালীন। এটা হচ্ছে 2002-03 সাল নাগাদ। তো তখন আমি ওখানে স্কুলে বসে জার্মান ভাষা শিখেছিলাম। তো অনেকদিন পরে যখন লেখালেখিতে এলাম, তখন মনে হলো যে আবার ভাষাটা ভুলে যাচ্ছি, একটু ঝালিয়ে নিই না কেন ভাষাটা। তো তখন আবার লেখালেখির সঙ্গে সঙ্গে আবার পড়তে শুরু করলাম জার্মান সাহিত্য। পড়তে পড়তে তখন আবার মনে হলো যে একটু দেখা যাক না, যে কবিতা লিখছি, যে কবিতাগুলো আমি পড়ছি, যেগুলো আমার পড়ে ভালো লাগছে, আমার 5টা বন্ধুও যদি পড়ে জার্মান সাহিত্যের এই কবিতাগুলো আমার ভাষায়, আমার বাংলা ভাষায় যদি আমি নিয়ে আসি, তাহলে কিরকম লাগে। সেটা করতে করতে আমি একটা অদ্ভুত একটা যাত্রা পথে চলে গেলাম। আমি হঠাৎ আমি আবিষ্কার করলাম যে মানুষের কষ্টের কথা বলা হচ্ছে যে কবিতাতে, বিশেষত জার্মান ভাষায় বিশ্বযুদ্ধের সময়কার যে কবিতাগুলো, সেগুলোকে আমি হচ্ছে পড়তে শুরু করলাম। সেটা করতে গিয়ে ইহুদি কবি, আমি রোজ আউসল্যান্ডারের কবিতা পড়লাম, কোলমারের কবিতা পড়লাম। পড়তে পড়তে আমার মনে হলো যে এই যে মানুষের কষ্টের কথাগুলো, পুরো যুদ্ধের সময়কার জার্মানি, তখন যে কবিতা লেখা বন্ধ হয়েছে তা নয়, সংকটের সময় কিন্তু কবিতা লেখা চলছে। কবিতা একটা কবিতা কিন্তু তার একটা ধারা সে বহমান রেখেছে সেই সময়টাকে। তো সেরকম একটা জায়গা থেকে মনে হলো যে দেখি না, আমি যেটুকু পারি আমার সাধ্য মতো আমার ভাষায় এই লেখাগুলোকে আমি একটু নিয়ে আসি। সে থেকে আমি অনুবাদটা আবার শুরু করলাম, মানে ভাষা ঝালিয়ে নেওয়ার জন্যই প্রধানত হচ্ছে আমি অনুবাদটা শুরু করলাম, যে জার্মান ভাষা ভুলে যাচ্ছিলাম আমি। একটা কষ্ট করে একটা ভাষা শিখেছি, সেটা চর্চার অভাবে মরচে ধরে যাচ্ছে। তখন মনে হলো সেটা থেকে আমি আবার মনে হলো যে একটা মানুষ কিভাবে একটা সংকটে মানুষ বেঁচে থাকতে পারে, সেই কথাগুলো আমি কবিতার মধ্য দিয়ে পেলাম। তো সেই জন্যই আমি সেই ভাবনা থেকে আবার অনুবাদ করতে শুরু করলাম কবিতা। এখানে একটু কথা বলিনি। জার্মান ভাষাটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত কঠিন লাগে, আমরা যারা বাংলা ভাষী, বা অন্যান্য ভাষার কাছে ওই হিব্রু, জার্মান, চাইনিজ, এই ভাষাগুলো খুব কঠিন। এই যে কঠিন ভাষার থেকে অনুবাদ করা, সেই কবিতা হলো এমন একটা জিনিস, এবং যেটা খুব ভেতরের কথা থাকে, মানে খুবই ভেতরের কথা, সেই ভেতরের কথাটা অনুবাদের ক্ষেত্রে আসলে কি উপলব্ধি সঠিকভাবে করা সম্ভব কিনা? অনুবাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে অনুবাদ করতে গিয়ে, যে আমাদের বাংলা ভাষা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ ভাষা। সুতরাং আমি যদি একটা অনুবাদের পেছনে, হ্যাঁ আমার পরিশ্রম করতে হয়, প্রচন্ড পরিশ্রম করতে হয়, মানে আমার হয়তো মৌলিক লেখার ক্ষেত্রে এত পরিশ্রম করতে হয় না, একটা অনুবাদের জন্য সঠিক শব্দটা ছোঁবার, স্পর্শ করবার জন্য, সঠিক ভাবটাকে স্পর্শ করবার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমি চেষ্টা করি। তো যেহেতু আমাদের বাংলা ভাষার ভান্ডার এত সমৃদ্ধ, সুতরাং জার্মান ভাষা কঠিন হলেও, কবিতার ভাব সেখানকার কঠিন হলেও, আমি আমার বাংলা ভাষা সেটাকে সেই ভাবটাকে তুলে আনতে পারবে না, এটা আমার মনে হয় না। বাংলা ভাষার মধ্য দিয়ে কিন্তু আমরা সেই ভাবটাকে স্পর্শ করতে পারি। অবশ্যই হ্যাঁ, আমাকে সেজন্য অনেক শ্রম দিতে হবে, অনেক খাটতে হবে, কোন কোন শব্দটা, কোন বিশেষ শব্দটার মধ্য দিয়ে আমি সেই অর্থটাকে ছুঁতে পারবো, সেই ভাবনাটাকে ছুঁতে পারবো, এটা আমাকে দেখতে হবে। এই জন্য আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়, ডিকশনারি নিয়ে বসে থাকি, একটা শব্দ না মনে হলে এটা হলো না, আবার আবার এটা বদলালাম, কাটলাম, এভাবে চেষ্টার মধ্যে আমি রয়েছি। আমি যে খুব ভালো পারছি সেই দাবি আমি করব না, কিন্তু আমি একটা নিয়ত একটা চেষ্টার মধ্যে থাকি। অনুবাদের ক্ষেত্রে দুটো কথা আছে, সরাসরি অনুবাদ এবং ভাবা অনুবাদ, ভাব থেকে অনুবাদ করা। আসলে সাহিত্যের ক্ষেত্রে, অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে
কোন জায়গাটা ঠিক, একেবারে সরাসরি অনুবাদ জায়গাটা ঠিক রাখা, না সেটা চিন্তাটাকে নিয়ে সে অনুযায়ী নিজের মতো করে লেখা? এই দুইটার মধ্যে পার্থক্যটাকে বলেন, বা আবার কোনটা বেশি প্রয়োজনীয় মনে করেন আপনি? আমার যেটা মনে হয় যে ভাবটা রাখাটা বেশি জরুরি। কারণ আমি যদি সব সময় প্রত্যেকটা শব্দের অর্থের দিকে বেশি নজর দিই, অবশ্যই সেটা জরুরি, সেটা জরুরি নয় আমি বলবো না। সেটা করতে গিয়ে হয়তো দেখা গেল সেটা আর কোনো কবিতা রইলো না, কারণ আমি একটা কবিতা অনুবাদ করছি, এখানে আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু একটা কবিতার থেকে আরেকটা কবিতায় যাব। এবারে আমি একটা কবিতার থেকে নিশ্চয়ই আমি শৃঙ্খলাহীন কতগুলো শব্দের একটা কি বলবো, একটা শব্দের জঙ্গলের মধ্যে ঢুকে পড়বো না নিশ্চয়ই। আমাকে একটা কবিতার কাঠামো নির্মাণ করতে হবে, সেই কবিতা থেকে আরেকটা কবিতায় আমাকে যেতে হবে। সুতরাং সেটা করতে গিয়ে ভাবটা অবশ্যই আমার এখানে অনেক বেশি জরুরি। আর নিশ্চয়ই শব্দের অর্থগুলোও জরুরি, প্রত্যেকটা শব্দ যাতে একদম যথাযথভাবে নতুন কবিতাটার মধ্যে থাকে সেদিকটাও নজর রাখতে হবে, এবং অবশ্যই ভাবের দিকে নজর রাখতে হবে। তবে এখানে যেটা আমার খুব চ্যালেঞ্জিং মনে হয় অনেক সময়, যে হয়তো আমি একটা সনেট পেয়েছি, এবারে সনেটটাকে আবার আমি যে বাংলায় যখন নিয়ে যাব, আমি যে সনেট রাখতে পারবো না, আমি এই এই দাবি আমি করব না, এটা সম্ভব না। সনেটটাকে আবার সনেট হিসেবে রাখা এটা হয় না। হ্যাঁ, হয়তো আমার ছন্দ থাকবে না, হয়তো জিনিসটা ভেঙে যাবে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি একটা কবিতা থেকে আরেকটা কবিতায় নিয়ে যাব। আমি একটা শব্দের জঙ্গলের মধ্যে বা একটা শব্দের জঞ্জালের স্তূপের মধ্যে পাঠককে ফেলে দেবো না, এটুকু আমি বলতে পারি। নন্দিনী সেনগুপ্ত, আপনার শব্দের জঞ্জাল এবং শব্দের জঙ্গল নিয়ে একটু প্রশ্ন করি, যে হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় কিছু কবিতা দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় আপনার ভারী ভারী শব্দ, হ্যাঁ, কিছু মানে আপনি যে অযথা বাক্যের কথা বললেন, এরকম ভারী শব্দ সহজ কথায় না, যে কবিতাকে অযথা জটিল করা হচ্ছে বা অর্থহীন করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে কবিতায় অনেক ভারী শব্দ বসিয়ে কবিতাটাকে শেষ পর্যন্ত প্রতিটা লেখার ক্ষেত্রে একটা যে কাজটা থাকে মেসেজ পৌঁছানো, সেই মেসেজটা পৌঁছানোর ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কবিতা বা যে কোনো লেখা। এই ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে আপনার কবিতার জঙ্গলের বা শব্দের জঙ্গলের ভাষায় কিভাবে ব্যাখ্যা করেন? এখানে হয়তো হতে পারে যে যারা যে কবি এটা করছেন তিনি হয়তো কোন একটা আড়াল বেছে নিতে চাইছেন। কবিতা তো একটু আড়াল চায়, কবিতা একটু সংকেত দিতে চায়, কবিতা হয়তো চায় যে পাঠক একটু পড়তে গিয়ে একটু খাটুক, একটু খেটে পড়ুক আমার কবিতাটা, আমি যেটা লিখেছি। কবি হয়তো সেরকম কোনো কিছু নির্মাণ করতে চান, সেজন্য হয়তো তিনি অনেক সময় দুরূহ শব্দ বেছে নেন, সেটাও হতে পারে। কিন্তু যে সংকেতটা দিতে চাচ্ছেন সেটা যদি আমার মাথায় না ঢুকে, সেই ক্ষেত্রে কবি কি ব্যর্থ নয়? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে সেটা সেই ব্যর্থতার দায়ভার এড়িয়ে যেতে পারেন না কবি। আর হয়তো কেউ একজন একজন পাঠক পারলো, তখন কবি বলবেন যে হ্যাঁ আমি ওই একজন পাঠকের কথা চিন্তা করেই লিখেছি। সেটা সর্বত্রগামী হবে না আমার কবিতা, কবি সেটা বলতেই পারেন। তো সেটা তো কবির নিশ্চয়ই সেই স্বাধীনতা থাকে। এবং সেই বলতে পারাটা কি অনেকটা আত্মরক্ষার পর্যায়ে চলে যায় না, যে বুঝতে পারছেন না একজন বুঝেছেন? হয়তো এরকম হয়, এরকম এরকম দেখতে পাই, এরকম হয়, এরকম হয়, আচ্ছা, এরকম ঠিক ঘটেই আছে, থাকে। ঠিক আছে, আমরা আবার অনুবাদের দিকে চলে যাই। আমি নিশ্চয়ই। একটা জিনিস দেখেছি যে আপনার পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতে যারা বাংলা সাহিত্যের চর্চা করেন, তাদের হ্যাঁ, মধ্যপ্রাচ্যের কবিদের সম্পর্কে এক ধরনের অনীহা আছে। মধ্যপ্রাচ্যের কবিদের কবিতা পড়া এবং অনুবাদ করা, এরকম ক্ষেত্রে খুব বেশি যে তারা করেছেন এরকম উদাহরণ নেই। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি সিরিয়ার কবি, হ্যাঁ, হ্যাঁ, তার কবিতা অনুবাদ করেছেন, মারাম হ্যাঁ, আল মাস্তির কবিতা অনুবাদ করেছেন হ্যাঁ, আপনি। ঠিক ঠিক। এই যে মধ্যপ্রাচ্যের কবিদের প্রতি আগ্রহ সৃষ্টি, এটা কেন? এটা কিন্তু আমার শুরুটা হলো ওই জার্মান কবিতা থেকেই। কারণ জার্মান কবিতায় আমি যেটা শুরু করেছিলাম প্রথম, যে সংকটের সময়, যুদ্ধের সময়ে ইহুদি মহিলা কবিরা কি লিখছেন সেটা জানবার ইচ্ছে হয়েছিল আমার প্রথমে। সেখান থেকে কিন্তু আমার হঠাৎ মনে হলো যে সিরিয়া, মানে যুদ্ধে একেবারে দীর্ণ হয়ে গেছে একটা দেশ, সেখানে কি কবিতা লেখা হচ্ছে, এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে এলো।
আসার পরে আমি পড়তে শুরু করলাম সিরিয়াল। এটা আমি আন্তর্জালকে অবশ্যই মানে তার জন্য বিশেষ আমি কৃতিত্ব দেবো, যে এখন আন্তর্জালের জন্য পৃথিবী ছোট হয়ে গেছে। আমি যদি মনে করি যে আমি মধ্যপ্রাচ্যের কবিতা পড়বো অনুবাদের মাধ্যমে, সেটা পড়া সম্ভব। সিরিয়ার কবিতা পড়তে গিয়ে আমি পেলাম মারামাল মাস্রিকে, পেলাম নিজার কাব্বানিকে, পেলাম আদুনিসকে পেলাম। তো মারামাল মাস্রির সাথে আমার আলাপ হলো সোশ্যাল মিডিয়াতে। তো ও, আমি কবিতা লিখি দেখে ও আমাকে অনুরোধ করলো যে তুমি কি আমার কবিতাগুলো করবে। তা আমি বললাম আমি একটা চেষ্টা করতে পারি। সেভাবে মারামাল মাস্রির কবিতা করলাম। আর আমাকে টেনেছিল, ভীষণ ভাবে টেনেছিল। নিজার কাব্বানির কবিতা যেমন পড়ে আমি বুঝতে পারিনি যে নিজার কাব্বানি নারী নন, পুরুষ। অদ্ভুত নারীবাদী কবিতা আমি নিজার কাব্বানির লেখার মধ্যে আমি পেয়েছি। তো এইভাবে আমি চেষ্টা করেছি। মানে যেহেতু আমি আরবি জানি না, সুতরাং আমাকে আবার সেই কিন্তু বিদেশি ভাষারই আমার আশ্রয় নিতে হয়েছিল। ইংরেজি এবং জার্মান থেকেই কিন্তু আমাকে পড়তে হয়েছিল মধ্যপ্রাচ্যের কবিতা। কিন্তু আমি হাল ছাড়িনি আর কি, কারণ মনে হয়েছিল যে একটা অন্য স্বাদ, সম্পূর্ণ একটা আলাদা স্বাদের কবিতা, যেটা ইউরোপিয়ান ঘরানার নয়, ভারতীয় ঘরানার তো নয়ই, একেবারেই আলাদা একটা অন্য স্বাদ, একটা অন্য জগৎ আমার সামনে খুলে যাচ্ছিল আমি যখন মধ্যপ্রাচ্যের কবিতাগুলো পড়ছিলাম। এবং কিছু কিছু আমি চেষ্টা করেছি আমার ভাষায় নিয়ে আসার। এখানে আপনার ভারতীয় ঘরানার নয় এই প্রশ্ন কথাটার প্রেক্ষিতে একটা প্রশ্ন এসে যায়। পারস্য থেকে, মধ্যপ্রাচ্য থেকে পারস্য সাহিত্য দ্বারা কিন্তু ভারতীয় সাহিত্য অনেকটাই প্রভাবিত। ফার্সি সাহিত্যের কিছু কিছু আছে অবশ্যই, আমি আমি ওটা ভুল বলছি। যেমন কিছু কিছু আছে, যেমন শের শায়েরি হিসেবে যেভাবে আমরা শের শায়েরি দেখি, উর্দু যে আমরা যেগুলো দেখতে পাই, যে জবান যেগুলো, সেগুলোর সেই ধরনের আছে। ওর মারামের লেখার মধ্যে তো এরকম আছেই। তবে নিজার কাব্বানির লেখা একদম আলাদা, আদুনিসের লেখাও আলাদা। মারামের লেখার মধ্যে এরকম ছোট ছোট রয়েছে, যে 3-4 লাইনের মধ্যেই যেটা বলার বলে দিল। হ্যাঁ, ননিনী সেনগুপ্ত, আমরা সেটাই আসছি। একসময় ফার্সি সাহিত্য অর্থাৎ পারস্য থেকে পারস্য সাহিত্য সংস্কৃতি দ্বারা ভারতীয় সংস্কৃতি অনেকটাই প্রভাবিত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতি, সঙ্গীত এবং সাহিত্য দুটোই পার্সি এবং ফার্সি সাহিত্য দ্বারা প্রভাবিত অনেকটাই। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের যারা বাংলা সাহিত্যের সাথে, বাংলা সাহিত্য চর্চা করছেন, তাদের সাথে কিন্তু সেই ফার্সি সাহিত্য বা পারস্যের, মধ্যপ্রাচ্যের সাহিত্য, বর্তমান মধ্যপ্রাচ্যের সাহিত্যের সাথে অনেকটাই যোগাযোগ নেই, যেটা আপনি যোগাযোগটা স্থাপন করেছেন বা করার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে কেন নেই, এটা আপনার কি মনে হয়? কেন এই মানে একটা সমৃদ্ধ সাহিত্য পুরোপুরি নেই এটা আমি বলবো না। অনেকেই আছেন যারা করছেন এই বিষয়ে, যেমন উর্দু সাহিত্য নিয়ে চর্চা হয় না তা না। আমি বেশ কিছু মানুষের কথা জানি যাদের সাথে আমার আলাপ রয়েছে। পুষ্পেন্দু বাবু করেন, তারপরে অনুবাদ পত্রিকা ওরা ভাষা সংসদ থেকে বার করে, ওরা কিন্তু বিভিন্ন ভাষার চর্চা মানে যারা করে সেখান থেকে ওরা চেষ্টা করছে। সংখ্যায় কম, এটা অবশ্যই আমি বলবো যে সংখ্যায় কম। ইংরেজি অথবা স্প্যানিশের চর্চা প্রচুর হয়। ইংরেজি ভাষার থেকে অনুবাদ কিংবা স্প্যানিশের থেকে অনুবাদ যে সংখ্যায় হয়, স্বাভাবিকভাবেই জার্মান তো তার কমই হয়, জার্মান অনুবাদ, এবং মধ্যপ্রাচ্যের অনুবাদও কম হয়। কিন্তু একেবারে হয় না এটা আমি একমত নই, এই বিষয়ে হয়, কম হয়। আচ্ছা, তো এখন আপনার অনুবাদ থেকে আমরা একটু দুটো কবিতা শুনে আসি, অনুবাদ কবিতা। আমি কবিতা বলছি, আমি নিজার কাব্বানির একটা কবিতা পড়ি বরং, যেটা মানে নিজার কাব্বানির প্রথম যে কবিতাটা পড়ে আমার মনে হয়েছিল যে নিজার কাব্বানি কোনো মতেই মানে পুরুষ নন, একজন নারী বলে আমার মনে হয়েছিল। সেই কবিতাটা পড়ি, এক মূর্খ মেয়ে মানুষের চিঠি। হে আমার প্রভু, এই চিঠি একজন মূর্খ মেয়ে মানুষ লিখেছে। এর আগে কি আর কোনো মূর্খ মেয়ে মানুষ আপনাকে চিঠি লিখেছিল? আমার নাম থাকবে, নামে কি আসে যায়, রানিয়া কিংবা জায়নাব অথবা হিন্দ নয়তো হাইফা। হে প্রভু, সবচেয়ে তুচ্ছ জিনিস হলো এই নাম, যেটা আমরা বয়ে বেড়াই। হে প্রভু, আমার ভাবনার কথা আপনাকে লিখতে আমার ভয় করছে, কারণ হয়তোবা আপনার প্রাচ্যের এই স্বর্গে আগুন জ্বলে উঠবে যদি আমার চিঠির কথা জানাজানি হয়।
হে প্রভু, সেই জন্য বরঞ্চ বাজেয়াপ্ত করা হোক সব নীল চিঠি, বাজেয়াপ্ত করা হোক সব মেয়েদের বুকের ভেতরে লালিত সযত্নে সব স্বপ্নগুলোকে, দমন পীড়ন চলুক সব মেয়েদের উপরে, তাদের আবেগের গলা টিপে অস্ত্র দেখিয়ে ধামা চাপা দিয়ে তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়া হোক, জবাই করা হোক তাদের বসন্তের উচ্ছ্বাস, সুতীব্র কামনা বাসনা এবং দীর্ঘ কেশের কালো বেনি বন্ধন। সুরক্ষিত থাকবে আপনার প্রাচ্যের স্বর্গ এবং তার মুকুট নির্মিত হবে মেয়েদের মাথার খুলি দিয়ে। হে প্রভু, আমার লেখার ভুল ধরবেন না, বানান কিংবা বাক্য গঠন ইত্যাদি, কারণ আমার পেছনে বন্ধ দরজার উপরে উন্মুক্ত কৃপণ এবং ঘরের বাইরে দূর থেকে ভেসে আসছে বাতাসের শব্দ আর পাহারাদার কুকুরের চিৎকার। আমার দুয়ারের বাইরে যমদূত দাঁড়িয়ে, সে আমাকে জবাই করবে যদি সে দেখতে পায় আমি চিঠি লিখছি। আমার মাথা কেটে ফেলা হবে সে যদি দেখতে পায় পোশাক ভেদ করে আমার শরীরের গড়ন, আমার মাথা কেটে ফেলা হবে। আপনার প্রাচ্য, হে প্রভু, সে নারীদের বন্দি রাখে অস্ত্র দেখিয়ে। হে প্রভু, আপনার প্রাচ্য পুরুষদের নবী দেবদূত হিসেবে নির্বাচন করে এবং নারীদের কবর দেয় ধূলি কণার নিচে। হে প্রভু, বিরক্ত হবেন না, আমার লেখা বাক্যগুলি পড়ে বিরক্ত হবেন না। শতাব্দী প্রাচীন সব প্রথাকে ধুলোয় মিশিয়ে আমার এই অর্ধচেতন সত্তাকে পিছনে ফেলে যদি আমি পালিয়ে যাই এই দুর্গের গম্বুজের হারেম থেকে, যদি আমি বিদ্রোহ করি আমার মৃত্যুর বিরুদ্ধে, রুখে দাঁড়াই আমার কবরের বিপরীতে, অস্বীকার করি আমার শিকড়, ঘেন্না করি বিশাল রক্তাক্ত কসাইখানাটাকে, হে প্রভু, আপনি বিরক্ত হবেন না আমি যদি প্রাচ্যের পুরুষ সম্পর্কে আমার অনুভূতি ব্যক্ত করে থাকি আপনার কাছে। আমার অধ্যত্ত ক্ষমা করবেন প্রভু। হ্যাঁ, তারা প্রেম ভালোবাসা কবিতা ওসব কিছু বোঝে না, নারীদেরও বোঝে না। মোদ্দা কথাটা হলো যে তারা কেবল নারীদের নিয়ে বিছানায় যেতে চায়। আমি দুঃখিত হে প্রভু যদি আমি বিষম অহংকারে এই পুরুষদের রাজ্যকে আক্রমণ করে থাকি, আমি যদি প্রাচ্যের মহান সাহিত্যকে অশ্রদ্ধা দেখিয়ে থাকি, ক্ষমা করবেন। এই সাহিত্যটা সম্পূর্ণভাবে পুরুষদের সাহিত্য, প্রেম ভালোবাসা পুরুষদের ভাগের বরাদ্দ এবং যৌনতাও পুরুষদের কাছে বিক্রি হয়ে যাওয়া নেশার ওষুধ। আমাদের দেশে নারী স্বাধীনতা একটা হদ্দ পুরনো রূপকথা মাত্র, কারণ এখানে পুরুষরা ছাড়া কেউ স্বাধীন নয়। হে আমার প্রভু, আমাকে যা খুশি বলতে পারেন আপনি, বোকা গাধা অশিক্ষিত মূর্খ পাগল সরল অবুঝ যা আপনার প্রাণে চায় বলতে পারেন, কিছু যায় আসে না আমার। কারণ যখনই কোনো নারী নিজের কথা বলতে চেয়েছে সমস্ত পুরুষালী যুক্তি তাকে মূর্খ প্রমাণ করে ছেড়েছে। তাছাড়া আমি তো শুরুতেই বলেছি, তাই না, বলেছি যে আমি এক মূর্খ মেয়ে মানুষ। চমৎকার অনুবাদ। আমরা দ্বিতীয়টা শুনে নিই, তারপর আবার আলোচনায় ফিরি। আচ্ছা, আমি মারামের একটা, এটা নিজার কাব্বানি পড়লাম, আমি মারাম আল মাসরির একটা কবিতা পড়ি। মারামের সম্বন্ধে একটু বলে নি, ও অন্তরীণ হয়ে রয়েছে আর কি ফরাসি দেশে, ও সিরিয়াতে ঢুকতে পারছে না। তো মারামের যে ওর যে অন্তর বেদনা, যেটা মানে অন্তরীণ হয়ে থাকা যে ওর কষ্টটা, সেটা সেরকম একটা কবিতা আমি পড়ছি। আমরা যারা নির্বাসিত, আমরা যারা নির্বাসিত আজ, বাঁচতে কিছু পেইন কিলার লাগে। দেশকে এখন দেখি যে ফেসবুকে, তবুও তো একটু আকাশ জাগে, তবুও তো একটু আকাশ আছে। সীমান্তটা মুখের পরে বন্ধ, সেলফোনে আর ল্যাপটপের স্ক্রিনে দেশকে দেখে চোখ হয়েছে অন্ধ। নিজের সঙ্গে নিজে লড়াই করি, কি প্যাডেই আঙুল চাপি রোজ। হতাশা গিরে ঘুমোতে যাই রাতে, সকালে উঠে আশার করি খোঁজ। আমরা যারা নির্বাসিত আজ, ভেবেই মরি মাতৃভূমি কার, যেমন করে প্রেমিক দূর থেকে ছায়াটি খোঁজে বন্দি প্রেমিকার। ফেলে আসা ঘরের কথা ভাবি, আমরা আজ নির্বাসিত যারা,
দেশের কথা ভেবে চলার অসুখ, এই অসুখে হয়তো যাব মারা। দেশের কথা ভেবেই মরে যাব, সারবে না তো এমন এক ব্যাধি। মৃত্যু নেমে আসবে সেখানেও, নিয়ম ভেঙে দেশেই ঢুকি যদি। আমরা যারা নির্বাসিত আজ, জানি না তো কোথায় মরে যাব। দেশকে ভালোবাসার অপরাধে মরতে হয়, এটা তুচ্ছ খবর। এখানে নন্দিনী সেনগুপ্ত সম্পর্কে একটা কথা বলিনি, উনি ওনার কবিতা পাঠ শুনতে চেয়েছিলাম আমরা, কিন্তু আমরা শুনতে পাচ্ছি আবৃত্তি। উনি চমৎকার আবৃত্তি করেন কবিতা, এটা বলার অপেক্ষা রাখে না। তো আরেকটা ক্ষেত্রে কথা বলি, যেটা অনুবাদের ক্ষেত্রে একটা কথা বলি। অনুবাদ নিয়ে একটা কথা আছে সবার মাঝখানে, যে একজনের যখন নিজের কিছু দেওয়ার থাকে না, নিজের মানে শেষ হয়ে যায়, তখনই নাকি অনুবাদের দিকে ঝুঁকে পড়ে, বা যার কিছু আসলে মূলত নিজের দেওয়ার থাকে না সে অনুবাদের দিকে চলে যায়, এমন একটা কথা প্রচলিত আছে যারা সাহিত্য চর্চা করেন তাদের মাঝে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা আমি এভাবে হয়তো ভাববো না, কারণ আমি নিজের লেখা আমার হয়তো এতে সময় নষ্ট, মানে নষ্ট বলবো না, নিজের লেখার সময় আমি বের করতে পারি না, কারণ অনুবাদে অনেক বেশি সময় লাগে মৌলিক লেখার থেকে। তো অনুবাদ কিন্তু যারা করেন তারা কিন্তু একটা তাগিদের থেকে করেন। আমি এরকম অনেককেই চিনি যে প্রচুর পড়েন, তারা অবশ্যই অন্য সাহিত্য পড়েন এবং তারা মনে করেন যে অনুবাদ করে তারা হয়তো বাংলা সাহিত্যে এই জিনিসটাকে নিয়ে আসতে পারলেন, সেই ভান্ডারটাকে কিছুটা হলেও তারা সমৃদ্ধ। পাঁচটা লোকও যদি পড়ে অন্য সাহিত্য বাংলা মাতৃভাষার স্বাদে, তো তারা সেই ভেবেই কিন্তু সেটা করেন। নিজের কিছু লেখার, যারা মৌলিক লেখার ক্ষমতা নেই বলে অনুবাদে গেছেন তা নয়, ব্যাপারটা তা নয়। সেটা সাময়িক হলেও হতে পারে, যে যখন রাইটার্স ব্লক থাকে অনেক সময়, যে নিজে কিছু লিখতে পারছি না, তখন মনে হলো হ্যাঁ অনুবাদ করি, এটা হলেও হতে পারে, কিন্তু মূল ভাবনাটা সেটা নয়। মূল ভাবনা কখনোই সেটা নয়। অনুবাদ যারা করেন তারা একটা অন্তরের তাগিদ থেকেই করেন। আমি অন্তত যাদের চিনি যারা বিভিন্ন ভাষায় অনুবাদ করেন, তারা একটা মানে মাতৃভাষার মধ্যে অন্য ভাষার স্বাদ নিয়ে আসার জন্যই তারা করে থাকেন অনুবাদ। তো নন্দিনী সেনগুপ্ত, এখন একটু উৎসের দিকে ফিরে যাই। ছেলেবেলায় সবারই একটা চিন্তা থাকে যে আমি এটা হব, ওটা হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হবে, যেটা আমাদের সাধারণত যারা আমরা বাংলার ভাষী যারা আছে তাদের পারিবারিক চিন্তায় এমন থাকে। ছোটবেলায় নন্দিনী সেনগুপ্ত কি হতে চেয়েছে? আমি ছোটবেলায় সেভাবে কিছু না, তবে গান, গান আমার খুব পছন্দের জিনিস। আমি গান গাইতে চেয়েছিলাম সারা জীবন, সেভাবে গান আমার চর্চা করা হলো না। কবিতাও যেরকম আমার কাছে আসে অনেক সময়, কিন্তু গান হিসেবে আসে, তারপরে সেটাকে আমি কবিতায় রূপ দিই। তো গান কিন্তু আমার একটা মানে পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা, এটা ছোটবেলা থেকেই ভালো লাগার জায়গা। আমার বাবা গান করতেন, রেডিওতেও গাইতেন বাবা, সেই জন্য গানের একটা কিন্তু ব্যাপার আমার, একটা অতৃপ্ত বাসনা রয়ে গেছে যে আমার গায়িকা হওয়া হয়ে উঠলো না আর কি। আমরা কি এখানে মানে নন্দিনী সেনগুপ্তর সেই গায়িকা পরিচিতিটা পেতে পারি দুই এক লাইনের মাধ্যমে? হ্যাঁ আমি যদি গাইতে পারি একটা। হ্যাঁ, এবারে অংশুমালির সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে। অংশুমালিতে এই আমাদের যখন লকডাউন হলো, এই কোভিড করোনা কালে, তো অংশুমালিতে সন্দীপ ভাই যেমন লেখাদিন এরকম করে, তো করোনা কাল নিয়ে আমি একটা কবিতা, সেটা আমার কাছে কিন্তু গান হিসেবেই প্রথমে উঠে এসেছিল। আমি সেটার কিছুটা অংশ আমি গিয়ে শোনাবার আমি চেষ্টা করছি একটা। আমরা শুনছি। হ্যাঁ, জানি না কবে হাসতে ভুলে যাব, ভুলেই যাব গানের সুরের কথা। বিষাদ লতা জড়ায় পাকে পাকে, এক পৃথিবী ছড়ায় আকুলতা। জানি না কবে হাসতে ভুলে যাব।
হয়তো ভালোবাসতে ভুলে যাব, প্রণাম স্নেহ আদর যাব ভুলে, কেমন করে লিখব যে কবিতা বিষাদ নামে আমার আঙুলে, জানি না কবে হাসতে ভুলে যাব, জানি না কবে স্থবির হয়ে যাব, বোধের ঘরে বন্ধ হবে খেলা, প্রাণের ভয়ে মৃত্যু ভয়ে আজ নিজেকে বেঁধে রাখছি যে একলা, হাত বাড়িয়ে ছুতে ভুলে গেছি এক পৃথিবী বৃষ্টি মেঘের শোক, কবে যে সব আড়াল সরে যাবে, মুখোশে ঢাকা সভ্যতার মুখ। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्य मामृतात्। সবকিছুই আগের মতো হোক, প্রার্থনার যুদ্ধে জিতে যাক, একা থাকার কষ্ট ভুলে গিয়ে সভ্যতায় আসুক নয়াবাক, হাসতে ভুলে যাওয়ার ভয়ে আজ তুমুল গান গাই হঠাৎ যদি, ভুল বুঝো না ও পৃথিবী তুমি, তোমার কথা ভাবছি নিরবধি, ও পৃথিবী আবার হেসে ওঠো, কামনা করি মুছুক সব ক্ষত, নতুন গতি চাকায় বেঁধে নিও, সব কিছুই হোক আগের মতো, ও পৃথিবী আবার ডানা মেলো, সব কিছু কি আগের মতো হবে, সভ্যতার বিষ সরিয়ে শেষে কখনো তুমি যাবে কি উৎসবে, ও পৃথিবী আবার গানে গেও, ভুলো না তুমি নানা সুরের ঝোঁক, নতুন গানে মেলাবো আমি তার, সব কিছু আগের মতো হোক, সব কিছু আগের মতো হোক, সব কিছু আগের মতো হোক, ও পৃথিবী কেঁদো না তুমি আর, ও পৃথিবী কেঁদো না তুমি আর, বন্ধ হোক নিয়ত তাপ শোক, ও পৃথিবী কেঁদো না তুমি আর, সব কিছু আগের মতো হোক, আগের মতো হোক, আগের মতো হোক। চমৎকার। দর্শক, খন্দকার অন্তত এইটুক পেরেছে যে নন্দিনী সেনগুপ্তর আরেকটা পরিচয় আপনাদের সামনে এনে দিয়েছেন, যিনি সুরকার এবং গীতিকার নিজে এবং চমৎকার গানের গলা তার। আমরা চেষ্টা করব আগামীতে অংশমালির পক্ষ থেকে তার একটা গানের অনুষ্ঠান করার জন্য। এইটুকু অন্তত আমরা বোঝাতে পেরেছি যে একজন মানুষের মধ্যে অনেকগুলো প্রতিভার সমন্বয় থাকে। নন্দিনী সেনগুপ্তর মধ্যে যে এই যে গানের গলা এবং তার সুর এবং তার লিখা, এটা যে একটা চমৎকার সমন্বয়ের ব্যাপার, এবং গায়কিটাও অসম্ভব সুন্দর, সেই ক্ষেত্রে মানে সেটা অস্বীকার করার কিছু নেই। এটা আমি ক্ষণকালকে এই কৃতিত্বটা দিতে চাই নন্দিনী সেনগুপ্তকে সামনে আনার জন্য। ধন্যবাদ নন্দিনী সেনগুপ্ত এই চমৎকার গানের জন্য, আমাদের গান শোনানোর জন্য। তো এখন প্রশ্ন আসে, আপনি এত ভালো গান এবং লিখেন, কেন গান থেকে পিছিয়ে কেন? সেটা কতটা বলা চলে যে সংসারে কিছু দায়িত্ব দায়বদ্ধতা এগুলো থাকে, গানে থাকা মানে কিন্তু প্রতিনিয়ত রেওয়াজের মধ্যে থাকতে হয়।
প্রচুর রেওয়াজ করতে হয়, এবং রেওয়াজ শুধু না, এবার বাইরে অনুষ্ঠান করতে যাওয়া সেটারও একটু সমস্যা দেখা দেয় সংসারে থাকলে। এত কিছু গান, সঙ্গীত কিন্তু নেশার মতো, সঙ্গীত কিন্তু সংসারে থাকতে দেয় না, সংসার থেকে মানে উদ্বাস্তু করে সন্ন্যাস জীবনের দিকে নিয়ে যেতে পারে সঙ্গীত। সঙ্গীত সাংঘাতিক, কিন্তু সঙ্গীত অনেক কিছু দাবি করে, সেই দাবি মেটাবার মতো সময় বা সাধ্য আমার নেই বলেই আমার সঙ্গীতে থাকা হচ্ছে না, সেটাই একটা আপনি আপনি তো আপনার পরিবারের কথা চিন্তা করছেন, সারা বিশ্বই তো এখন পরিবার। আমরা বাংলাভাষী যারা আছি তারা তো সবাই মানে অন্যদের বঞ্চিত করা কেন? না, এটা হয়তো আমার নিজের গাফিলতি হতে পারে। আর তারপরে এখন লেখালেখির জন্য অনেকটা সময় দিই, লেখালেখি লিখতে যেহেতু ভালো লাগে, সেটাও একটা ব্যাপার, সেই জন্যও হয়তো সময় সেভাবে দিয়ে উঠতে পারি না। দেখেন, আমরা কিন্তু কমেন্টসও পাচ্ছি। আল্লাহ রাখা বলছেন গানটি অসাধারণ, গাইলেন অসাধারণ। এটা কিন্তু মানে এই স্বীকৃতিটা আসা শুরু করেছে। হ্যাঁ, আমাদের সাথে আরো কয়েকজন যোগ দিয়েছেন, তাদের কথাগুলো বলে নিই। অনিন্দিতা গোস্বামী যোগ দিয়েছেন আমাদের সাথে, যোগ দিয়েছেন রবিন বণিক, সমীর মণ্ডল, এবং আগে অনেকেই যোগ দিয়েছেন, তাদের কথা আমরা, আপনি যখন ছিলেন না তাদের কথা বলেছি ইতিমধ্যে। আবার আসছি সে কথায়। আমাদের সময়ও শেষ, আমরা আরো দুটো কবিতা শুনবো, তারপরে আমরা মানে শেষ করব আর কি। নন্দিনী সেনগুপ্ত। কবিতা আমি অনুবাদ, একটা অন্তত অনুবাদ পড়ি, জার্মান কবিতার অনুবাদ আমি কিছু পড়ি, কারণ আমার প্রিয় অন্যতম যে কবি গেট্রুড কোলমার, কোলমারের একটা কবিতা আমি অন্তত পড়বই, কারণ কোলমার আমাকে ধরে রেখেছেন বলা চলে জার্মান কবিতায়। চৌবেত সাইড, মেঘে ঢাকা সময়, কোলমারের লেখা। এইসব দিনে আমরা দ্রুত মৃত্যুর দিক থেকে পিঠ ফিরিয়ে চলে আসি। এরকম একটা অলৌকিক কাণ্ড ঘটে যাবার পরে আমরা হাঁটু গেড়ে বসি, দূরে দুলে ওঠে ঈশ্বরের আসনের ধূসর আবরণ, এবং প্রবল দ্বিধায় উবে যায় আমাদের সব ভক্তি। প্রিয়জনের জন্য গুচ্ছ গুচ্ছ ফুল তুলতাম আমরা, যে ছোট ছোট ফুলের বাগিচা থেকে ফিরে আসার পথে দেখতে পাই সেগুলি সব পদদলিত, শুষ্ক, ধূলি ধূসর হয়ে পড়ে আছে। ওই ফুলগুলি দিয়ে যে ঈশ্বরের আসন সাজানো হয়েছিল, সেই আসনও আজ উধাও। সকরুণ আরতিতে উৎসারিত হয়েছিল আমাদের হৃদয়ের সঙ্গীত। গোধূলির গভীর ভীতি তাকে জড়িয়ে রেখেছিল, এখনো সেই সুর ক্লান্ত ভাবে দুলছে স্মৃতির পাতায়, কারণ তার সব আবেদন নিষ্ফল হয়ে গেছে এক বিবর্ণ শূন্যতায়। আমাদের ইচ্ছেগুলো নেচে উঠেছিল প্রবল উচ্ছ্বাসে, যদিও সেই ইচ্ছের মুকুল থেকে ফুলভারে আনত কোনো শাখা নির্গত হয়নি। আমরা যে বাদামের বীজ বুনেছিলাম, সেই চারা গাছগুলি অবারিত আকাশে দাঁড়িয়েছিল নত হয়ে। তারপরে এলো সেই সময়টা, বন্দি জন্তুর মতো সংকীর্ণ খাঁচার পরিসরের মধ্যে ইতিউতি চেয়ে দেখছিল, তার আত্মাবিহীন চোখের আলস্যে টলমল স্খলিত পদে দুয়ারে দাঁড়িয়েছিল ভোঁতা এক পেশে বিনয় নিয়ে। আমরা যেন যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছি অসুস্থ ফুসফুসের অভিশাপ। আমাদের দিকে কিছু আশার টুকরো ছুড়ে দেয় এখনো সময়টা। তাই সেভাবে উপবাসের গুরুত্ব অনুভব করি না আমরা, এবং এখন আর বাতাস ও সূর্য বিষয়ে আমরা কিচ্ছুটি জানি না। এটা পড়লাম আমি গেট্রুড কোলমারের কবিতা। এবারে আমার নিজের একটা কবিতা, যেমন আমাকে কাকুন্দা অনেক রকম বারে বারে বললেন যে কবিতা লেখা কেন, আমার নিজের একটা ছোট্ট কবিতা বলি আমি। ভস্য পাহাড়। মন পুড়িয়ে উড়ল ধুলো, কবিতা তোর জন্ম হলো, কবির গায়ে ভস্য মাখা, মায়া কাজল চক্ষু ঢাকা, জটিল শহর আঁকা বাঁকা, গলির মাঝে হৃদয় রাখা, হারিয়ে গেছে পায়নি খুঁজে, চলছে কবি মুখটি বুঝে, কোন কথাতে শান দিল কে, কবিতা কি কল্পলোকের, মাটির উপর নামবে কবে, সত্যি রঙের কি উৎসবে, শান দিল কে কথার ভাজে, কবির মনে বড্ড বাজে, ফেলে দে তুই ওই পোড়া মন, ও ছাই নিচে নেয় না সমন, ভস্য গুলে নদীর জলে, শেষ নেই তো কবির ছলে, দেখবে কটা বানিয়ে কথা, পোড়া পাহাড় ছাইয়ের ব্যথা, পড়ুক আরো হৃদয় শত, পাহাড় হলো কি বিখ্যাত, নদী
তুমিও বইছো ভালো কবিতা, তো জন্ম হলো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ নন্দিনী সেনগুপ্ত। চমৎকার সময় কাটলো গানে, এবং শেষে কবিতা, এবং শেষে অবশ্যই গানের কথা বলবো, যে গানেও চমৎকার সময় কেটেছে। এখন এই শেষ মুহূর্তে অংশুমালীর দর্শকদের উদ্দেশ্যে যদি নন্দিনী সেনগুপ্ত কিছু বলেন আর কি। অংশুমালীকে সবার আগে আমি ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাক দেবার জন্য, যেখানে আমি হয়তো অনুবাদ কবিতা সম্বন্ধে অনেক কিছু বলতে পারলাম। যে যারা মানে আমাকে দেখে যদি কেউ অনুবাদ করতে উৎসাহিত হন, আমার খুব ভালো লাগবে সেটা। এবং অনুবাদ সাহিত্য আপনারা পড়ুন, আরো পড়ুন অনুবাদ সাহিত্য। আমি সেটাই চাইবো যে বিভিন্ন ভাষার সম্পদ আমাদের মাতৃভাষায় আসছে, এটা একটা বড় পাওনা, আমাদের প্রাপ্তি আমাদের। অংশুমালীতেও কিন্তু আমি অনুবাদ কবিতা লিখেছি। অংশুমালী একটা বড় কাজ করছে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একটা ছাতার নিচে সব লেখক কবিদের জড়ো করছে অংশুমালীর। এটাকে আমি অংশুমালীকে একটা বিরাট কৃতিত্ব দেবো এই জন্য। অংশুমালীর যারা দর্শক বন্ধু রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আগামী শুভ হোক, আগামী সময়টা সবার ভালো কাটুক, আমাদের পৃথিবীর ওপর থেকে এই ভাইরাসের অভিশাপ কেটে যাক, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। আবারও ধন্যবাদ নন্দিনী সেনগুপ্ত। আপনারা শুনলেন নন্দিনী সেনগুপ্তের কথা, তার কবিতা শুনলেন, তার অনুবাদ কবিতা শুনলেন, এবং তার গানের যে গলা এবং তার গান লিখার ক্ষমতা এবং তার সুর করার ক্ষমতা সম্পর্কেও আপনারা বুঝতে পারলেন ক্ষণকাল, যেটা অন্তত আপনাদের সামনে তুলে আনতে পেরেছে। সেজন্য আবারও আমাদের সাথে থাকার জন্য, এতটুকু সময় দেওয়ার জন্য নন্দিনী সেনগুপ্তকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক আপনারা যারা আছেন, অংশুমালীর কথাটা নন্দিনী সেনগুপ্ত বলে দিয়েছেন ইতিমধ্যে, আমি আর দ্বিতীয়বার বলছি না অংশুমালীর কাজটা। তবে এই প্যান্ডেমিক কেয়ারের ক্ষেত্রে, এই মহামারীর ক্ষেত্রে নন্দিনী সেনগুপ্তর সাথে মিলে বলছি, আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন, এবং প্রার্থনা থাকবে যেন এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারি। সেই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হবে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।